প্রতি বছর 10ই এপ্রিল হোমিওপ্যাথির জনক ডক্টর খ্রিশ্চান ফ্রেডরিক স্যামুয়েল হ্যানিম্যানের জন্মদিন হিসেবে বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। হোমিওপ্যাথির প্রতিষ্ঠাতা ডক্টর স্যামুয়েল হ্যানিম্যানের জন্মবার্ষিকী উদযাপনের জন্য প্রতি বছর 10ই এপ্রিল বিশ্ব হোমিওপ্যাথি দিবস পালন করা হয়। হোমিওপ্যাথিক অনুশীলনকারী, সমর্থক এবং উৎসাহীরা এই দিনে সারা বিশ্বে এই পরিপূরক থেরাপির সচেতনতা ছড়িয়ে দেওয়ার জন্য জড়ো হন। বিভিন্ন জায়গার পাশাপাশি একই ছবি রায়গঞ্জে। প্রতি বছরের মতো এবছরও রায়গঞ্জের হ্যানিম্যান জন্ম উৎসব উদযাপন কমিটির পরিচালনায় রায়গঞ্জের উত্তর কলেজ পাড়া চ্যারিটেবল অনাথ ও বৃদ্ধাশ্রমে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এদিন সামাজিক কর্মসূচি গ্রহণ করে এই সংস্থা। এখানে এই আশ্রমের অনাথ, আবাসিক ও বৃদ্ধ বৃদ্ধাদের নিয়ে বসে খাবারের ব্যবস্থাও করা হয়। এছাড়াও তাদেরকে বিভিন্ন উপহারও দেওয়া হয়। বহুদিন থেকেই রায়গঞ্জে হ্যানিম্যানের মূর্তি স্থাপনের ইচ্ছে ছিল কমিটির সদস্যদের। আজ তাদের সেই ইচ্ছে পূরণ হয়েছে। এই প্রসঙ্গে ডাক্তার তপন দেবনাথ কি জানালেন শুনুন। আমি ডাক্তার তপন দেবনাথ, আমি বিএইচএমএস। আজকে কি কর্মসূচি আপনাদের? আজকে আমাদের কর্মসূচি মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন করা হয়েছে, যেটা আমাদের দীর্ঘদিনের একটা আকাঙ্ক্ষা ছিল, রায়গঞ্জে একটা মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন করা। সেটা আজকে আমরা করতে পেরেছি বলে আমাদের খুব ভালো লাগছে। এবং এই প্রতি বছরই 10 মে আমরা মহাত্মা হ্যানিম্যানের জন্মোৎসবটা উদযাপন করি। সেই অনুষ্ঠানটাও আজকে এখানে উদযাপন হবে। কি কি আজকে অনুষ্ঠান আছে? আজকে অনুষ্ঠানে রয়েছে, প্রথমে মহাত্মা হ্যানিম্যানের আবক্ষ মূর্তি উন্মোচন হলো, তারপরে হচ্ছে উদ্বোধনী সঙ্গীত, তারপরে আছে ডাক্তারদের মধ্যে কিছু সেমিনার এবং রোগ বিষয়ে আলোচনা করা। এটাই মেইন আর কি, হোমিওপ্যাথিক প্রসারে নিজেদের মধ্যে একটু আলোচনা করে সেরে নেওয়া এবং সবার সাথে মিলিত হওয়া। ডাক্তারে যে একটা সমন্বয় আছে, এটা জনমাসে তুলে ধরা। বলছি যে এই অনাথ আশ্রমে মূর্তি বসানো বিশেষ কোনো উদ্দেশ্য? অনাথ আশ্রমের ডাক্তারবাবু, অনাথ আশ্রমের ডাক্তার প্রদীপ সিনহা একজন হোমিওপ্যাথ, এবং উনি পিছন দিকে আসো। হ্যাঁ, ঠিক আছে। বলছি যে অনাথ আশ্রমে উদ্দেশ্য হলো যে আমরা যদি এখানের অনাথদের নিয়ে আমাদের সঙ্গে একসাথে এই অনুষ্ঠানটা উদযাপন করি এবং ওদেরকে আমরা যদি একটু খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে পারি, তাহলে আমাদের এই অনুষ্ঠানটা সার্থক হবে, সুন্দর হবে। এবং সেই উদ্দেশ্যেই এইখানের কর্ণধার, এই চ্যারিটেবল আশ্রমের কর্ণধার ডাক্তার প্রদীপ সিনহা মহাশয়ের ঐকান্তিক ইচ্ছায় আমরা আজকে এখানে মিলিত হয়েছি। গত 3 বছর যাবতীয় আমরা করছি অনুষ্ঠানটা, এবং তাদের সকলকে নিয়ে আমরা একসাথে বসে এই ছোট ছোট অনাথদের নিয়ে একসাথে বসে আমরা ডাক্তার সবাই মিলে একসাথে বসে খাওয়া দাওয়া করব। এটি আমাদের সবচেয়ে বড় উদ্দেশ্য। এবং বস্ত্র বিতরণ করা হবে, এবং আমাদের ডাক্তারদের মধ্যে কিছু অনুদান আমরা গত বছরও দিয়েছিলাম, এবারও অনেক ডাক্তারবাবুরা কিছু অনুদান দেবে, যেগুলো আমরা ওনাদের হাতে তুলে দিতে পেরে আমাদের এই আজকের এই অনুষ্ঠানটা সার্থক হবে বলে আমরা মনে করি। আপনার নামটা যদি একটু বলুন। আমার নাম ডাক্তার চিত্তরঞ্জন বণিক। বলছি চিত্তবাবু, যেটা একটা সবচেয়ে জানার বিষয় যে আপনাদের এই সংগঠন 2-3টে ভাগে ভাগ করা, কারণ কি? রায়গঞ্জের বুকে হোমিওপ্যাথির 3টে সংগঠন রয়েছে, কেন এইরকম যে একই ছাদের তলায় কেন আসছে না এরা? আসলে আমাদের সংগঠনটা অনেকদিন আগে একটা বড় সংগঠনই ছিল, তবে বিভিন্ন ডাক্তারদের অসহযোগিতা, সদস্যদের অসহযোগিতায় সংগঠনটা ভেঙে যায়। পরবর্তীতে এখানে স্পন্দন বলে একটা হোমিওপ্যাথিক দোকানে একটা অনুষ্ঠান হচ্ছে, আর অন্য কোথাও হচ্ছে বলে আমি জানি না। আর বাকি সবাই আমরা এখানে আমাদের সার্বজনীন এটা অনুষ্ঠান, সেই আমরা আগের যে যত লোকগুলি আমরা সদস্য ছিলাম সবাই আমরা এখানে অনুষ্ঠান করছি। আর স্পন্দনের অনুষ্ঠানটা হলো ব্যক্তিগত একটা দোকানের অনুষ্ঠান, ওখানে দোকানের অনুষ্ঠানটা এটা ওনার ব্যক্তিগত অনুষ্ঠান, সংগঠন। নির্বিঘ্নে রাধিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির ভোট হলো কালিয়াগঞ্জে। বৃহস্পতিবার সকালে রাধিকাপুর হাই স্কুলে ভোট পর্বকে ঘিরে কংগ্রেস, বিজেপি ও তৃণমূল দলের নেতৃত্বদের সক্রিয় থাকতে দেখা যায়। এই সমিতির বোর্ড অফ ডিরেক্টরস ভোটে এক একটি রাজনৈতিক দলের ক এবং খ পার্টে 6 জন করে মোট 12 জনের প্যানেলে লড়াই করেন তারা। এদিন রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা হবে। এদিনে ভোট গ্রহণের বাইরে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পৌরসভার পৌরমাতা রামনিবাস সাহা, তৃণমূল ব্লক সভাপতি নিতাই বৈশ্য, জেলা তৃণমূল চেয়ারম্যান শচীন সিংহ রায়, ব্লক যুব সভাপতি সঞ্জয় বর্মন সহ প্রমুখ। ভোট গ্রহণে যাতে কোনো রকম অশান্তি না হয় তার জন্য মোতায়েন করা ছিল প্রচুর সংখ্যক পুলিশ।
কতজন আপনাদের ক্যান্ডিডেট অংশগ্রহণ করছে? আজকে উত্তর দিনাজপুরের কালিয়াগঞ্জ ব্লকের রাধিকাপুর পঞ্চায়েতের রাধিকাপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতির নির্বাচন চলছে। এখানে মোট 851 ভোটার আছে এবং শান্তিপূর্ণভাবে খুব সুন্দর ভোট চলছে। মোট দুটো পার্ট আছে, কপাট ও খপাট, দুটো পার্ট মিলে মোট 12 জন ক্যান্ডিডেট আর 24 জন প্রার্থী, 36 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে। আমাদের তৃণমূল কংগ্রেসের সমর্থিত প্রার্থীরা এখানে দুটো পার্টেই 6-12 জন মোট অংশগ্রহণ করেছে। উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের উদ্যোগে শিলিগুড়ি পুর নিগমের 41 নম্বর ওয়ার্ডে রাস্তা ও ড্রেন নির্মাণের কাজের শিলান্যাস করলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। বৃহস্পতিবার দুপুরে শিলিগুড়ির সারদা শিশুতীর্থ স্কুলের হল ঘরে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে মন্ত্রীর পাশাপাশি উপস্থিত ছিলেন শিলিগুড়ি পুর নিগমের মেয়র গৌতম দেব, ডেপুটি মেয়র রঞ্জন সরকার, কাউন্সিলর শিবিকা মিত্তাল সহ পুর নিগমের অন্যান্য কাউন্সিলর এবং বড় চেয়ারম্যানরা। ব্লকের রাস্তা আর ড্রেন 1200 মিটার, ওয়ার্ড নাম্বার 41, উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর এই কাজটা শুরু করলো। দুদিন আগেই আরো দুটো ওয়ার্ডে প্রায় 4 কোটি টাকার বেশি কাজের উদ্বোধন শুরু হয়েছে এবং এখন 4 নম্বর ওয়ার্ডে আরেকটি বড় রাস্তার কাজ আমরা শুরু 22 কোটি টাকা নেক্সট এই ফাইন্যান্সিয়াল ইয়ারে। ওটা বিভিন্ন কাজকর্ম আছে, ঘুমারি ব্রিজ আছে, 36 আর 22 ব্রিজটা আছে, বিভিন্ন রাস্তা। পরশুদিন 37 নম্বর 39 নম্বর ওয়ার্ডের কিছু কাজের সূচনা করেছি। আজকে 41 নম্বর ওয়ার্ডের কাজ। আমি সেদিনই শুনেছিলাম যে এই ওয়ার্ডগুলো ডাবগ্রাম ফুলবাড়ি যাচ্ছে, যে ডাবগ্রাম ফুলবাড়িতে বিধানসভা নির্বাচনের সময় সে গৌতম দেব পরাজিত হয়েছিল। শুধু বিধানসভা নির্বাচন নয়, গত লোকসভা নির্বাচনের সময় আমাদের প্রার্থী ডাবগ্রাম ফুলবাড়ির পরিস্থিতি দুই জায়গাতেই দুজন প্রার্থী আমাদের বিরুদ্ধে পরাজিত হয়েছে। আমি এই কথাগুলো বললাম এই কারণে, যিনি ঘোষণা করছিলেন তিনি বলছিলেন যে আমাদের প্রিয় গৌতম। এটা আপনারা তখনই করবেন যখন গৌতম দেবকে আবার তার পুরোনো জায়গায় ফেরত দেবেন, তাকে কাজ করবার সুযোগ করে দেবেন, তখন বলবেন যে প্রিয় গৌতম। তার আগে প্রিয় কথাটা খানিকটা মেকি মনে হয়। যে লোককে কাজ করবার চেষ্টা করছে, যে লোকরা মানুষের পাশে থাকবার চেষ্টা করছে, তার দিকে কিন্তু মানুষ সেইভাবে তার পাশে যেভাবে দাঁড়ানোর কথা সেভাবে দাঁড়াচ্ছে। এটা আমাদের কাছে একটা দুর্ভাগ্যের বিষয়। আমি একটু ঠোঁটকাটা মানুষ, হয়তো মানুষের মুখের সামনে অনেক কথা বলে ফেলি যেটা না বলতে হয়, কিন্তু আমি পারি না। আমরা শুধু নেব না, এই মানসিকতায় কিন্তু উন্নয়ন হয়। যাকে দিয়ে উন্নয়ন হবে, যাকে দিয়ে কাজ হবে, তার পাশে জনগণকে দাঁড়াতে হবে। সাধারণ মানুষ তো মিটিং করতে পারে, সাধারণ মানুষ মিছিল করতে পারে, তারা মিটিংয়ে থাকবেন না, মিছিলে থাকবেন না, তাদের যে সমস্যা সেই সমস্যার দাবিটা তারা কারো কাছে করতে পারেন না। কারণ তারা দেখাতে চান যে তারা সব দলের লোকের কাছেই বলেন যে আমরা আপনাদের দল, আমাদের দলের খবর কি এটা তারা সবার কাছেই জানেন। তাহলে আপনি কাজ চাইবেন, তাহলে সেই লোকটাকেই তো আপনার বেছে নেওয়া উচিত। আপনি যখন মিটিং করবেন না, মিছিল করবেন না, তাহলে আপনাকে সেই লোকটাকেই বেছে নেওয়া উচিত যে আপনার কাজ করবেন। আমি দুজন এমএলএ পাশাপাশি শিক্ষা ব্যানার্জি এবং শঙ্কর ঘোষ, তাদের একটাই কাজ সাম্প্রদায়িক সম্প্রীতিকে ধ্বংস করা, হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা বানিয়ে দেওয়া, আর কি করে মমতা বন্দ্যোপাধ্যায়কে ছোট করা যায় সেটা প্রতিনিয়ত চিন্তা করছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রখর
রাজভবনের গেটের সামনে গিয়ে ধর্ণা দেওয়া যায়, কখন লালবাজারের গেটের সামনে গিয়ে ধর্ণা দেওয়া যায়। যে সময়টা লালবাজারের গেটের সামনে, যে সময়টা রাজভবনের গেটের সামনে ব্যয় করে, সেই সময়টা যদি শিলিগুড়ির মানুষের পাশে দাঁড়িয়ে তাদের সমস্যাগুলো জানার চেষ্টা করে, আমার মনে হয় উপকার শিলিগুড়ির মানুষের হবে। কিন্তু শিলিগুড়ির মানুষ যদি সেটা বুঝতে না পারে, ডাক্তার ফুলবাড়ির মানুষ যদি সেটা বুঝতে না পারে, তাহলে তো তারা কিছু করার নেই। বলছি আমরা আজকের দিন দুদিনের এই তিনটে ওয়ার্ডের 5.5 কোটি টাকা 6 কোটি টাকার কাজে শুরু করলাম। এবং আজকে ঠিক এখানে আসবার আগে 8 ঘন্টা হয়নি, শিলিগুড়ি শহরের জন্য আমি 25 কোটি টাকার কাজ শুরু করি। শুধুমাত্র শিলিগুড়ি ওয়ার্ডের যে ওয়ার্ডগুলো আছে সেই ওয়ার্ডগুলোর উন্নয়নের জন্য কাজ হবে। এটা হয়তো ছুটি আছে, ছুটিতে চলে গেলে 15 তারিখ পর্যন্ত ছুটি হবে, 16 তারিখে টেন্ডার করে দেবে। আমি তো জানি না যে কোথায় কি সমস্যা আছে, শিলিগুড়ি শহরে কোথায় আমার কি দরকার আছে এটা আমার জানা নেই। কে জানিয়েছেন? তিনি আমার অফিসে গিয়ে আমাকে ফাইল দিয়েছেন যে শিলিগুড়ির জন্য এই কাজগুলো করতে হবে। আমরা সেইভাবে কাজগুলো করি। সেই লোকটা যদি আপনাদের কাছ থেকে উৎসাহ না পায়, সেই লোকটা যদি আপনাদের কাছ থেকে এই এগিয়ে যাওয়ার সাহসটা না পায়, কাজ করার জন্য প্রেরণাটা না পায়, তাহলে সেই লোকগুলোই তো জয়ী হবে। সেই লোকগুলোই আপনাদের কাছে উৎসাহিত, আপনাদের কাছ থেকে উৎসাহ পাবে, আপনাদের কাছ থেকে প্রেরণা পাবে, যাদের কাজ করার ইচ্ছে নেই, যাদের সরকারকে সবসময় নিচু করবার মানসিকতা, তারা যদি আপনাদের দ্বারা উৎসাহিত হয়, তাহলে কাজটা কিন্তু আস্তে আস্তে কমে যাবে বা এই উন্নয়নটা টিকিয়ে রাখা মুশকিল। ট্রেনে উঠতে গিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে এক কিশোর। ট্রেনে ধাক্কায় গুরুতর জখম হয় কিশোর। ঘটনাস্থলে রেল পুলিশ পৌঁছে তাকে উদ্ধার করে রায়গঞ্জ মেডিকেলে নিয়ে যায় চিকিৎসার জন্য। রায়গঞ্জ ব্রাহ্মণগ্রাম স্টেশন এলাকার ঘটনা। জানা যায় ওই কিশোরের নাম রেজানুল হক, বয়স 17 বছর, বাড়ি হেমতাবাদ থানার বাঙ্গালবাড়ি গ্রাম পঞ্চায়েতের দধিগণ বাড়ি এলাকায়। পরিবারের সদস্যরা জানায় শিলিগুড়িগামী ডেমু প্যাসেঞ্জার ট্রেনে উঠতে যাচ্ছিল ওই কিশোর। সেই সময় ট্রেন ছেড়ে দিলে ট্রেনের নিচে ঢুকে যায়, ফলে ডান পা কাটা পড়ে যায় কিশোরের। শরীরের বিভিন্ন জায়গায় আঘাত লাগে তার। প্রাথমিক চিকিৎসার পরে চিকিৎসকরা তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করে। আপনার নাম? সাফিউল ইসলাম। হাসপাতালে কেন, কি কারণে এসেছেন, কি হয়েছে ঘটনা? আমরা এখানে এসেছি কি কারণে, আজকে সকালে 7টা নাগাদ বামুনগ্রাম রেলওয়ে স্টেশন, সেখানে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আমারই ভাজতে হয়, কি নাম তাকে তার? ট্রিটমেন্টের জন্য আমরা এখানে এসেছি। কি নাম? রেজানুল হক। বয়স কত? 17 বছর। কোন স্কুলে পড়তো? বামুনগ্রাম হাসিমুদ্দিন হাই স্কুলে। কি হয়েছিল, ঘটনাটা কি হয়েছিল? ট্রেনে উঠতে গিয়েছিল, কিন্তু যখন উঠতে যায় তার আগে ট্রেন ছেড়ে দিয়েছিল, হাত ফসকে পড়ে কোনো কারণে ট্রেনের নিচে চলে আসে এবং একটা পা কাটা যায়। ওখান থেকে তুলে হসপিটালে নিয়ে আসা হয়েছিল, সে কারণেই আমরা আছি। এখান থেকে রেফার করা হলো শিলিগুড়ির উদ্দেশ্যে নিয়ে যাওয়া। কি অবস্থায় রয়েছেন, কি জানতে পারলেন আপনারা? এখন কেমন অবস্থা আছে? এই মুহূর্তে কিছুটা স্টেবল, কিন্তু খুব ভালো বলা যাচ্ছে না। একটা পা যেহেতু কাটা পড়েছে এবং বাকি ইনজুরি প্রচুর আছে, সময় বলবে সব কথা। উপরওয়ালা এখানে বুঝতে পারবে। আপনার নাম? আব্দুল সামাদ কাদরি। কি পদে রয়েছেন আপনি? আমি আইডেন্টিটি ডেভেলপারসের চাকুলিয়া ব্লক কমিটি গোপালপুর। আচ্ছা, কি কারণে এসেছেন হসপিটালে, কি হয়েছে ঘটনা? এখানে আসলে একটা খুব প্যাথেটিক দুর্ঘটনা ঘটে গেছে সকালে ট্রেনে, যেটা হচ্ছে বাউনগ্রাম থেকে আমার ও আসছিল টিউশন করতে, মাধ্যমিক দিয়েছে কেবল, টিউশনের জন্য আসছিল। ট্রেনে হঠাৎ করে হয়তো পা পিছিয়ে গেছে, যার কারণে একটা দুর্ঘটনা ঘটে গেছে, একটা পা কেটে গেছে। আর এমনিও কাটলে মতো বেরিয়ে আছে আর কি। এখানে নিয়ে আসা হয়েছিল, এখানে নিয়ে এসে এখন ওটিতে আছে। আমরা ওই বাইরে সবাই আত্মীয় স্বজনরা ওয়েট করছি। শিকলদাও এসছেন, সঙ্গে সঙ্গে শোনার পরই সবাই মিলে আমরা দেখছি কী হয় এখান থেকে যা সিচুয়েশন আছে। ট্রিটমেন্ট চলছে, এমনি যদি এখান থেকে কিছু বলে আমরা তো রিফার করে, তাহলে আমরা এখানে অন্য জায়গায় ব্যবস্থা করবেন। কি নাম ছিল? ওইটিও আমার বাড়ি কোথায়? বাড়িতে দধিগণ বাড়ি। বয়স কত হবে? বয়স তো 16-17 বছর।
ইসরোতে মহাকাশযান নিয়ে বিশেষ প্রশিক্ষণ ও গবেষণার সুযোগ পেলেন দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাটের ক্লাস 10-এর পড়ুয়া নীরাভ্রু বসাক। ইসরোর সর্বভারতীয় স্তরের একটি পরীক্ষার মাধ্যমে ওই সুযোগ পেয়েছেন নীরাভ্রু। তাই ইসরো থেকে 13 দিনের জন্য একটি ইয়াং সায়েন্টিস্ট প্রোগ্রামে ডাক পেয়েছে সে। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাবন স্পেস সেন্টারে 13 দিন ধরে পঠন পাঠন ও নানা গবেষণামূলক প্রশিক্ষণের সুযোগ থাকবে। আগামীতেও মহাকাশ গবেষণা নিয়ে পড়ার সুযোগ থাকবে বলে জানা গিয়েছে। গত বছর একই প্রশিক্ষণের মাধ্যমে ডাক পেয়েছিল পতিরামের অর্পিতা সাহা। এবার বালুরঘাটের একটি বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুলের ছাত্র ইসরোতে ডাক পেয়েছে। এই খবর ছড়িয়ে পড়তেই খুশির হাওয়া শিক্ষা মহলে। জানা গিয়েছে নীরাভ্রু বালুরঘাটের বেসরকারি ইংরেজি মাধ্যমের স্কুল টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের 10ম শ্রেণীর ছাত্র। নীরাভ্রুর বাবা নেপাল বসাক, তিনি পেশায় শিক্ষক। এবছর মার্চ মাসে অনলাইন ইসরোর যুবিকা নামক একটি পরীক্ষায় বসেন নীরাভ্রু। এরপরেই সম্প্রতি এই পরীক্ষার রেজাল্ট বের হয়, যার ফলে ইসরো থেকে নীরাভ্রুকে ডেকে পাঠানো হয়েছে। চান্স পেয়েছো, কিভাবে সুযোগ পেলে এবং তোমার কেমন লাগছে? প্রথমত এই পরীক্ষার ব্যাপারটা আমাকে আমার শিক্ষক, বাড়ির শিক্ষক মিস্টার নলিগোপাল মন্ডল স্যার দেন। তো তারপর থেকেই ক্লাস 8-এ দেন তিনি এই কথাটা। এবার তখন থেকে আমি প্রিপারেশন শুরু করে দিই এই পরীক্ষার ব্যাপারে। এবং হ্যাঁ, খুব ভালোই লাগছে ইসরোতে যাওয়া, একদম একটা বিশাল ব্যাপার আমার জন্য। এবার স্পেস রিসার্চে এবার কতটা অবদান দিতে পারবো আমি, আমার জন্য একটা অনেক বড় ব্যাপার সেটা। কিভাবে করলে এটা, মানে কি কি ছিল? এটা এখানে একটা হলিস্টিক প্রসেস হয়। প্রথমত লাগে ক্লাস 8-এর মার্কশিট লাগে, তারপরে অনলাইন কুইজ লাগে একটা, তারপরে অলিম্পিয়াডে যদি কোনো সার্টিফিকেট থাকে সেটা লাগে, তারপরে এনসিসি সার্টিফিকেট, স্পোর্টসের সার্টিফিকেট, এবার যদি কোনো সায়েন্স ফেয়ারে যায় তার সার্টিফিকেট। এবং আমার তার মধ্যে থেকে ছিল হচ্ছে অলিম্পিয়াড এবং সায়েন্স ফেয়ারের সার্টিফিকেটটা ছিল। কবে পরীক্ষা হয়েছিল এটা? পরীক্ষাটা ফেব্রুয়ারি 24 থেকে রেজিস্ট্রেশন শুরু হয়েছে এবং মার্চের 23-এ শেষ হয়েছে। এবার আমি পরীক্ষাটা মার্চের 5 তারিখে দিয়েছি, মানে 2025-এ। 2025-এ। তোমার নাম? আমার নাম नीरव बसाक। स्कूल का एक बच्चा इसरो में चांस पाया है, क्या विषय है? सबसे पहले तो मैं सभी मीडिया पर्सन्स को धन्यवाद कि आप इस तरह के समाचार को, इसमें कि बच्चों को जो है सो एक अंदर से इंकरेजमेंट मिलेगा और समाज के जो हम सोसाइटी में रहते हैं वहाँ के बच्चों को भी एक अवेयरनेस प्रोग्राम के रूप में जो है सो देखा जाएगा। सो दैट आई फील दैट मीन्स कि मोस्ट ऑफ द स्टूडेंट्स ऑफ द बालुरघाट मस्ट गेट इनकरेज फॉर सच टाइम ऑफ प्रोग्राम। हाँ, ऑफकोर्स ये बात सही है कि नीराभ्रु बसाक जो हमारे स्कूल का क्लास 10 के एक स्टूडेंट्स है, जो कि इसरो स्पॉन्सर यंग साइंटिस्ट प्रोग्राम युविका 2025 में उसका सिलेक्शन हुआ है। ये प्रोग्राम टोटली इसरो के द्वारा स्पॉन्सर होता है और ये सतीश धवन स्पेस सेंटर हरिकोटा में 18 मई से 30 मई तक ये प्रोग्राम चलेगा, जहाँ बच्चे वहाँ रेसिडेंशियल प्रोग्राम है। ये सारा एक्सपेंडिचर जो है सो इसमें इसरो का होगा और बच्चे वहाँ 14 डेज रहेंगे, जहाँ वो इंडिया के रिनाउंड साइंटिस्ट के साथ इंटरेक्शन होगा, क्लासरूम प्रोग्राम होगा, जहाँ बच्चे स्पेस साइंस के बारे में पढ़ेंगे, देखेंगे, कोडिंग के बारे में पढ़ेंगे, रोबोटिक्स के बारे में पढ़ेंगे। इस तरह के बहुत सारा जो भी लेटेस्ट टेक्नोलॉजी जो आ रहा है स्टेम से रिलेटेड, उस पर बच्चे जो है उस पर काम करेंगे। और कहीं ना कहीं ये बच्चों को अपना एक कैरियर बनाने में बहुत ही बड़ा जो है सो हेल्पफुल होगा, क्योंकि अगर क्लास 10 का बच्चा अभी इस तरह का अपॉर्चुनिटी पाता है जहाँ उसको अभी फिर क्लास 11-12 करना है, तो कहीं ना कहीं एक मोटिवेशन और एक वाइब्स बच्चे के माइंड में होगा कि हम उस डायरेक्शन में जाके और देश के लिए और अपने स्टेट और अपने डिस्ट्रिक्ट के लिए भी जो है सो नाम जो है सो। कैसे लग रहा है आपका स्कूल? ऑफ कोर्स आई एम वेरी मच ब्लेस्ड एंड प्लीज्ड with such type of performance of our students. They deserve for this type of opportunity because they are quite brilliant students, and not only in this area. And if you will find that in the different type of scholastic area also, he is performing very nicely. And he told me that once, because since the quiz type of situation, since this test was conducted.
রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করল গঙ্গারামপুরের নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। সেই সঙ্গে স্বাস্থ্য বিষয়ক সচেতনতা শিবিরেরও আয়োজন করা হয়। এদিন প্রদীপ প্রজ্বলনের মধ্যে দিয়ে স্বেচ্ছায় রক্তদান শিবিরের উদ্বোধন করা হয়, যেখানে গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সদস্য সহ বেশ কিছু ডাক্তার বাবু ও শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন। সেখানে প্রসঙ্গত গঙ্গারামপুর শহরের 4 নম্বর ওয়ার্ডে উপস্থিত নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠ 2001 সালে পথ চলা শুরু হয়। এই বিদ্যালয়ের শহর তথা গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীদের কাছে বিশেষ ভূমিকা রাখে এই বিদ্যালয়। বর্তমানে এই বিদ্যালয়ে রয়েছে সায়েন্স নিয়ে পড়ার সুবিধা। এবারে বিদ্যালয়টি 25 বছরে পা দিল। স্বাভাবিকভাবেই বছরটি স্মরণীয় করে রাখতে রজত জয়ন্তী বর্ষ উদযাপনের উদ্যোগ নিয়েছে বিদ্যালয় কর্তৃপক্ষ। রজত জয়ন্তী বর্ষের অঙ্গ হিসেবে বৃহস্পতিবার স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করেন বিদ্যালয় কর্তৃপক্ষ। এদিনের স্বেচ্ছায় রক্তদান শিবিরে উপস্থিত হয়েছিলেন গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের সদস্য মৃণাল সরকার, নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক জ্যোতির্ময় রায়, সাহিত্যিক সুকুমার সরকার সহ অন্যান্য বিশিষ্টজনেরা। এদিনের এই স্বেচ্ছায় রক্তদান শিবির থেকে 75 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। যে রক্তদান আমরা জানি জীবন দান, রক্তের মধ্য দিয়েই একটা মানুষ বেঁচে থাকে। সেই কারণেই আজকের এই এমন একটা মহতী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই কর্মসূচি শুরু হয়েছে। এই 25 বছরকে কেন্দ্র করে 2001 সালে এই নিরঞ্জন ঘোষ স্মৃতি বিদ্যাপীঠে যে পথ চলা, সেই পথ চলাটা শুরু হয়েছিল। পরবর্তীকালে দেখতে দেখতে 25 বছরে আমরা পা দিয়েছি। সেই 25 বছরকে কেন্দ্র করে আজকের এই অনুষ্ঠান। সেই কারণে আমি গঙ্গারামপুর পৌরসভার পক্ষ থেকে আমি এই স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে ওনার সহকারী শিক্ষক শিক্ষিকাকে সবাইকে আজকে রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখে 2025 সালে আমরা অনেকগুলো অনুষ্ঠানে কর্মসূচি আমরা নিয়েছিলাম। তার মধ্যে আমরা বাৎসরিক ক্রিয়া প্রতিযোগিতা থেকে শুরু করে, র্যালি থেকে শুরু করে, আমাদের ভাষা আন্দোলনের 21শে ফেব্রুয়ারি থেকে শুরু করে আজকে 3 নম্বর এটা চলছে, সেটা হচ্ছে রক্তদান শিবির, স্বেচ্ছা রক্তদান শিবির। এটা মহতী কাজ। এই মহতী কাজকে সামনে রেখে আমরা রজত জয়ন্তী বর্ষকে আমরা স্মরণ করতে চাইছি। কতজন রক্তদান করবেন স্যার? আমাদের 75 জনের লিস্ট করা হয়েছে। আশা করি 75 জন হয়তো আরও বেশি হবে। রক্তদানের পাশাপাশি আর কি হয়েছে? হ্যাঁ, রক্তদানের পাশাপাশি আমাদের এখানে স্বাস্থ্য সচেতনতার বিষয় 4টি বিষয়ের উপর, যেমন থ্যালাসেমিয়া, হাইজিনিক, ইমিউনাইজেশন, এরকম কিছু টপিকের উপরে 5 জন ডাক্তারবাবু গঙ্গারামপুর সাব ডিভিশন হসপিটালে এবং একজন কালিয়াগঞ্জে ডক্টর প্রণব সাহা এই সচেতনতার বিষয়ে আলোকপাত করবেন আর আলোচনা করবেন। রাজ্য জুড়ে চাকরিহারা শিক্ষকদের উপর পুলিশি লাঠিচার্জ করেছে। এমনকি আন্দোলনকারী শিক্ষকদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। মুখ্যমন্ত্রীর দ্বিচারিতার প্রতিবাদেও দোষী পুলিশদের শাস্তির দাবিতে বৃহস্পতিবার বালুরঘাট থানা ঘেরাও করে বিক্ষোভ দেখালো এসইউসিআই। এদিন থানা ঘেরাও বিক্ষোভের আগে বালুরঘাট শহরে একটি প্রতিবাদ মিছিল বের করা হয়, যা গোটা শহর পরিক্রমের পর বালুরঘাট থানার সামনে এসে পৌঁছায়। সেখানেই এসইউসিআই এর নেতৃত্বরা বিক্ষোভ দেখান। ব্যারিকেড ভেঙে ভিতরে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। সেই সময় পুলিশদের সঙ্গে জড়িয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন এসইউসিআই নেতৃত্বরা। তাদের দাবি, যোগ্য শিক্ষকদের আন্দোলনের পুলিশ অন্যায়ভাবে লাঠিচার্জ করেছে। এই ঘটনায় যারা দোষী তাদের অবিলম্বে শাস্তি প্রদান করতে হবে। তা না হলে আগামী দিনে তারা বড় আন্দোলনে নামবেন। সারা রাজ্যে পাশাপাশি বালুরঘাটেও এই আন্দোলন চলে। বালুরঘাট থানার আইসিকে এ নিয়ে স্মারকলিপিও প্রদান করা হয় তাদের পক্ষ থেকে। মুখ্যমন্ত্রী মিটিং করে বললেন তাদের পাশে তিনি সর্বদাই আছেন, অথচ তিনি একজন পুলিশ মন্ত্রী হওয়া সত্ত্বেও গতকালের যে ঘটনা কোচবিহারে এবং কলকাতার দিকে যে ঘটনাটা আমরা লক্ষ্য করলাম, সত্যিই সেটা সমাজের পক্ষে ক্ষতিকর। এবং আস্তে আস্তে তারা চাইছে দেশ থেকে যেন শিক্ষার যে ব্যাপারটা সেটা যেন উঠে যায় এবং আস্তে আস্তে প্রাইভেটাইজেশনের দিকে তারা শিক্ষাটাকে ঠেলে দেওয়ার একটা চেষ্টা করছে। আজকে যে পুলিশ যে আচরণটা করেছে সমাজের পক্ষে, এটা যে বার্তা যায় আর কি, একজন শিক্ষককে লাথি খেতে হচ্ছে, তার
শিশু যখন স্কুলে গিয়ে জিজ্ঞেস করবে যে কেন তারা মার খেলো, তার বাবাকে যখন প্রশ্ন করবে তারা কেন মারলো, এর কিন্তু সেই পুলিশের কাছে কোনো উত্তর নেই। তারা হয়তো মাননীয় মুখ্যমন্ত্রী এই রাজত্বকে রক্ষা করার জন্য যেভাবে তারা সহযোগিতা করেছে এটা খুবই নিন্দনীয়, ধিক্কার দেওয়ার এর কোনো ভাষা নাই। সেই প্রেক্ষাপটে আমরা এসইউসিআই কমিউনিস্ট দলের পক্ষ থেকে সারা পশ্চিমবঙ্গ জুড়ে থানায় থানায় আজকে বিক্ষোভ এবং ধিক্কার মিছিলের আয়োজন করেছি। আমার নাম বীরেন মহন্ত, দক্ষিণ দিনাজপুর এসইউসিআই জেলা কমিটির সদস্য। ডাকাতির ছক বানচাল করে 4 দুষ্কৃতীকে গ্রেফতার করল প্রধাননগর থানার পুলিশ। ধৃতরা হলো সুনীল তামাং, সাগর তামাং, কমল রায় ও শুভম বিশ্বকর্মা। সুনীল তামাং মিলন মোড়, সাগর তামাং রম্ভি, কমল রায় মাটিকাড়া ও শুভম বিশ্বকর্মা কালিম্পংয়ের বাসিন্দা। গোপন সূত্রে খবরের ভিত্তিতে শিলিগুড়ির জংশন এলাকায় অভিযান চালিয়ে এই 4 দুষ্কৃতীকে গ্রেফতার করে প্রধাননগর থানার পুলিশ। গতকাল রাতে দুষ্কৃতীদের একটি দল ডাকাতির পরিকল্পনায় জংশন এলাকায় উপস্থিত হয়েছিল। যদিও পুলিশের উপস্থিতি টের পেয়ে এলাকা থেকে পালিয়ে যায় বাকিরা। তাদের মধ্যে 4 জনকে ধরে ফেলে পুলিশ। বাকিদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। ধৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। আজ ধৃতদের শিলিগুড়ি আদালতে তোলা হয়। রাজ্যের মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতির পরও ভরসা রাখতে পারছেন না শিক্ষকেরা, ফলে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারস্থ হতে চলেছেন শিক্ষকেরা। আজ মালদার ইংরেজবাজার বিধানসভার বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরীর সাথে দেখা করে প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির দ্বারস্থ হওয়ার আবেদন জানালেন তারা। বিধায়ক শ্রীরূপা মিত্র চৌধুরী জানান, এই বিপর্যয়ের পিছনে রাজ্যের মুখ্যমন্ত্রী দায়ী। যারা এই ঘটনার জন্য দায়ী তাদের জেলে পুরো তদন্ত করা উচিত। তিনি দাবি করেন চাকরিহারা শিক্ষকদের আর্থিক সাহায্যের দেওয়া উচিত রাজ্য সরকারের। এই কেলেঙ্কারি তথ্য সংগ্রহ করে পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এদিকে চাকরিহারা শিক্ষকেরা বলেন, সরকার মৃত্যুদণ্ড দিক, তাদের পরিবার অনেক কষ্ট করে বড় করেছেন, পরিবার কি করে চালাবেন তারা তা নিয়েও চিন্তায় রয়েছেন তারা। রাজ্য সরকারের উপর ভরসা রাখতে পারছেন না তারা, সরকারের সদিচ্ছা নেই। তাদের দাবি, কষ্ট করে পড়াশোনা করে পরীক্ষা দিয়ে নিজেদের যোগ্যতা অর্জন করে এইভাবে রাস্তায় ঘুরতে তাদেরও ভালো লাগছে না। কি বললেন, কি আলোচনা হলো? দেখুন, আমরা আজ যোগ্য চাকরিহারা প্রার্থী, তো এখন এমন একটা জায়গায় এসে পৌঁছেছি, মানে সব জায়গায় আমরা এখন ছুটে ছুটে বেড়াচ্ছি, কে আমাদের একটু আশার আলো দেখাবে। তা আমরা আমাদের মালদা জেলার ইনি এমএলএ শ্রীরূপা মিত্র ম্যাডাম সবাই মিলে আমরা ঠিক করলাম ওনার কাছে আসবো, আমাদের যে আর্তনাদ, আমাদের যে অবস্থার কথা ওনাকে জানাবো, এবং সেটা যদি রাষ্ট্রপতির কাছে কোনোভাবে মানে ভায়া মাধ্যমে পাঠানো যায়। এবার আমরা তো সাধারণ মানুষ, সাধারণ নাগরিক, আমাদের পক্ষে তো আর ওনাদের কাছে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির কাছে তো আমাদের সরাসরি যাওয়া সম্ভব নয়। তো সেই রাস্তাটা যদি পাওয়া যায় এবং এর যদি কিছু একটা সুবিচার পাওয়া যায়, রাষ্ট্রপতির কাছে আবেদন যে এই যে সুপ্রিম কোর্ট যে রায়টা আমাদের বিরুদ্ধে, যোগ্য চাকরিহারা প্রার্থীদের বিরুদ্ধে যে গেছে, সেই রায়টাকে আমরা মেনে নিতে পারছি না, এবং সেটা যে কারণেই রায়টা বেরোক, হয়তো এরপরে পদক্ষেপ বলতে এখন রাজ্য সরকার যদি সদিচ্ছা থাকে, যে এখনো আমরা বলছি যে আমরা যারা যোগ্য চাকরিহারা প্রার্থী তাদের তালিকাটা আপনারা প্রকাশ করুন। এখনো শুধু এইটুকুই আবেদন আমরা করতে পারি। দেখুন, দায়ী হচ্ছে, এখন তো মনে হচ্ছে রাজ্য সরকার যখন হাইকোর্টে আমাদের এই রায়টা মানে হলো যে আমাদের সব চাকরি বাতিল, সেই সময়ে ওনারা আশ্বাস দিয়েছিলেন যে যারা চাকরিহারা 26,000, মানে পুরো 26,000-এর চাকরি থাকবে, কারোর চাকরি যাবে না। তো সেই আশ্বাসে বা বিশ্বাসেই কিন্তু আমরা ছিলাম। তারপরে যখন সুপ্রিম কোর্টে যাওয়া হলো, সঠিক তথ্য নাকি সেখানে পৌঁছায়নি। এবার ভিতরে কি খবর না খবর সেটা তো সাধারণ মানুষ হিসেবে আমাদের পক্ষে জানা সম্ভব না। যেটুকু আমরা জানতে পারছি, রাজ্য সরকার যোগ্যদের তালিকা এখনো কেন প্রকাশ করছে না, কেন এখনো সোশ্যাল মিডিয়ায় বলুন, কেন এখনো সেটাকে প্রকাশ্যে আনছে না, তাহলেই তো সবকিছু সমাধান হয়ে যেতে পারত। সেটা কিন্তু করছে না। এসএসসি কিছুতেই তাদের কাছে নাকি কোনো ডাটা নেই, সেটাই তারা বলছে, এখনো প্রকাশ করছে না। কিন্তু আমাদের বিশ্বাস, সবাই আমরা জানি, আমরা শিক্ষিত সমাজ, সবাই জানি যে নিশ্চয়ই কিছু না কিছু ডাটা কম্পিউটারে থেকে যাবেই। সেটা কেন দিচ্ছে না, সেটা দিচ্ছে না বলেই কিন্তু আজকে আমাদের এই অবস্থা। আর আমার নাম হচ্ছে মুনমুন তরফ। আমি 2016 সালের SLST প্রার্থী, যোগ্য প্রার্থী। তো আমরা যোগ্যভাবে পরীক্ষা দিই, পরীক্ষা দেওয়ার পর সুপ্রিম কোর্টের রায়ে আমাদের বর্তমানে আমরা চাকরিহারা। বলছি, আজকে কোথায় এসেছিলেন? আজকে আমরা ইংরেজবাজারের এমএলএ শ্রীরূপা ম্যাডাম নির্ভয়া দিদি, তার সাথে আমরা সবাই দেখা করতে এসেছিলাম। তো আমাদের কিছু সৎ পরামর্শ দিলেন, তো আমরাও তার কাছে আর্জি রাখলাম যেন
প্রধানমন্ত্রী স্যার আর রাষ্ট্রপতির কাছে আমাদের যদি মাননীয় রাষ্ট্রপতির সাথে দেখা করার বা কিছু আমাদের বার্তা পৌঁছে দেন সেটার উপরেই তার উপরে ফোকাস করা হলো। আপনি কিভাবে ছোটবেলা থেকে পড়াশোনা করেছেন? আমি খুব কষ্ট করেই পড়াশোনা করেছি। আমি আমার জেনারেশনের ফার্স্ট জেনারেশন লার্নার। আমার মা বাবা কোনোদিন স্কুলে যায়নি। আমার বাবা হয়তো 4 বা 5 পাস, আর মাও হয়তো সেই রকমই ডিউ টু সোশিও ইকোনমিক্যাল কন্ডিশনের জন্য তারা স্কুলে যেতে পারেনি। তো সেই স্বপ্নটা সে হয়তো আমাদের মধ্যে দিয়ে দেখেছিলেন। আমি ছোটোবেলা 1 to 12 আমি মালদা জেলা স্কুল থেকে পড়াশোনা করি। তারপরে আমি মালদা কলেজ থেকে গ্র্যাজুয়েশন করি। তারপরে আমি এমএসসিটা করি হচ্ছে আমার দার্জিলিং গভর্নমেন্ট কলেজ থেকে। পুরোটাই আমি গভর্নমেন্ট কলেজেই পড়াশোনা করি। তারপর বিএড করে আমি 2016 সালে পরীক্ষা দিয়ে আমি এই চাকরিটা পাই। এখন তো আমরা দিশেহারা কি করব আমরা কিছুই বুঝতে পারছি না। এখন ভরসা বলতে তো তারপর দিদি বলার পর বললেন যে যারা অযোগ্য প্রার্থী আছে তাদেরকেও আমরা দেখব, আর দিদি বললেন যে স্কুলে ভলেন্টিয়ারি সার্ভিস দিতে। তো সেই কথাটা আমরা তো বুঝতে পারছি না, আমরা দিশেহারা। আমার নাম অমিত কুমার দে, শ্রীরামপুর অঞ্চল হাই স্কুল। সাবজেক্ট আমার লাইফ সায়েন্স। কি বুঝলেন, কি চিন্তা ভাবনা করছেন? চাকরি প্রার্থীদের বিষয়টা তো একটা বিরাট বড় মেগা রিক্রুটমেন্ট স্ক্যাম, এবং সেই রিক্রুটমেন্ট স্ক্যামের যে মাস্টার মাইন্ড তিনি হচ্ছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং তার যে ক্যাবিনেট, তারাই হচ্ছেন এটার মাস্টার মাইন্ড। কেননা এসএসসি বলুন বা কোনো সংস্থান যারা রিক্রুটমেন্টটা করেন তারা তো একটা প্রসেসের মধ্যে করেন, এবং সেই প্রসেসটাকে যদি ইনফ্লুয়েন্স না করা হয়, সেই প্রসেসটাকে যদি কম্প্রোমাইজ না করা হয়, তাহলে তো এরকম ঘটনা ঘটতে পারে না। আজকে সুপ্রিম কোর্টের যে রায় তাতেও তো ক্লিয়ারলি বলা আছে যে সমস্ত প্রসেসটাই হচ্ছে ম্যানিপুলেটেড অ্যান্ড অ্যাডাল্টারেটেড, যার জন্য সুপ্রিম কোর্টও কিন্তু এই বিষয়টাতে যারা এই যোগ্য প্রার্থী তাদেরকে সহযোগিতার সেই জায়গাটা তাদের হারিয়ে গেল, তারই কারণ। এবং এই কারণে আজকে যে আমার মিটিং ওনাদের সঙ্গে হলো, বেশিরভাগই এনারা ইংরেজ বাজারের মানুষ। সর্বপ্রথম আমার এখানকার স্কুলে পড়াতেন এনারা, সবাই চেনেন, অনেককে আমিও চিনি যারা খুব প্রতিষ্ঠিত শিক্ষক এবং নামি দামি শিক্ষক। এর মধ্যে অনেক গল্প আছে। প্রথম কথা, রিক্রুটমেন্ট হলো, অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হলো, অথচ কনফার্মেশন দেওয়া হলো না, কাজ করিয়ে যাচ্ছে তাদেরকে দিয়ে। এটা কি ধরনের কাজ? সেকেন্ডলি, গভর্নমেন্টের একটা প্রসেস আছে, সেই প্রসেসগুলোকে মানা হলো না, সিস্টেমগুলোকে ভায়োলেট করা হলো, এবং আলটিমেটলি গিয়ে এনারা একটা ভিক্টিমাইজ হয়ে গেলেন। এবার 3টে প্রশ্ন যেটা আমার সামনে আসছে, একটা হলো এই যে ওএমআর শিট বা যে এভিডেন্স, যেটা সেই এভিডেন্সগুলো গেল কোথায়, কে দায়ী তার জন্য? যে কোনো এভিডেন্সকে হারিয়ে দেয়া, পুড়িয়ে দেয়া, জ্বালিয়ে দেয়া, মিসপ্লেস করা, এটা কিন্তু দণ্ডনীয় অপরাধ। সে অপরাধী কে? ফার্স্ট অফ অল, পাবলিক অফিসে বা পাবলিক অথরিটিতে যদি সেই ধরনের ব্যক্তি বসে থাকেন, ফার্স্ট অফ অল দে হ্যাভ টু গো টু জেল। এছাড়া কোনো রাস্তা নেই। কেননা তাদের যদি মুভমেন্টকে আমরা ওপেনলি কন্ট্রোল করতে না পারি, পাবলিক অ্যাকাউন্টেবিলিটি যদি তাদের না থাকে, তাহলে জেলে গিয়ে বসতে হবে। এছাড়া তো মানুষ এরকম ভিক্টিমাইজড হতেই থাকবে। এইটা হচ্ছে এক নম্বর কথা। 2 নম্বর কথা হচ্ছে এভিডেন্সের ওপর ফোকাস করতে আমি বললাম এনাদেরকে, যে অনলি অ্যান্ড অনলি ওয়ে যে কেন কে যোগ্য আর কে অযোগ্য, এই যে বিষয়টা, আর খুব সফট টার্ম দেওয়া হচ্ছে, যোগ্য আর অযোগ্য নয়, টেন্টেড অ্যান্ড নন টেন্টেড। এই জিনিসটা আমাদেরকে আইডেন্টিফাই করার জন্য যে এভিডেন্সের দরকার, সেই এভিডেন্সের উপরে আমাদেরকে ফোকাস করতে হবে। যদি যে বা যারা পাবলিক অথরিটিতে ছিল তারা যদি সেটা না দিতে পারে, তাহলে আমাদেরকে ইনভোক করতে হবে আমাদের ফান্ডামেন্টাল রাইটস, যেটা কনস্টিটিউশনে লেখা আছে, যেটা আমি ওনাদেরকে বললাম যে আমার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে মাই রাইট অফ লাইফ, মাই রাইট অফ ডিগনিটি। সেই রাইট অফ লাইফ অ্যান্ড ডিগনিটিকে যদি কেউ কম্প্রোমাইজ করে দেয়, আর আমাকে যদি আমার সশরীরে বেঁচে থাকাকালীন আমাকে এত ছাত্রছাত্রী সমাজের সামনে যদি আমাকে ডিফেম করে দেওয়া যায়, তাহলে হোয়াট ইজ দি কম্পেনসেশন আই ক্যান গেট? এনারা মাইনে পেতেন কেউ 65,000 বা কেউ ওই 1 লাখের মধ্যে যা হয় সেই মাইনে। এবার আপনি 65 বছর কাজ করতেন, তাহলে আপনার জীবনের ভ্যালুটা কি, আপনার জীবিকার ভ্যালুটা কি? সুদে আসলে সেই ভ্যালুকে ফেরত দিতে হবে। যদি চাকরি ফেরত